নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে নিন্দুকের ডায়েরি খুলে আপনাদের সঙ্গে আমি চন্দন এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছেন শ্যামল পাল। সামনেই নির্বাচন আসছে 2026 এবং তার আগে সারা দেশ 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, তার আগে বিহারের নির্বাচন, মানে একটা মিনি লোকসভা নির্বাচন বলতে পারেন। কিন্তু তার আগে সারা দেশ উত্তাল হয়ে উঠছে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এই ইস্যুটাকে কেন্দ্র করে। এখন ভোটাধিকার নিয়ে এত কোয়েশ্চেন কেন? কারণ আমরা দেখেছি যে আমাদের দেশে প্রথম নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত অর্থাৎ আমরা অষ্টাদশ লোকসভা নির্বাচন 2024 সালে আমরা পার করে এসেছি, কিন্তু এই বিতর্ক কখনো কিন্তু আমরা মুখোমুখি হইনি। এমনকি আমাদের রাজ্যে 2002 সালে যখন এই এসআইআর হয়েছিল, অর্থাৎ এসআইআর একটা নিয়মিত প্রক্রিয়া, তখনও কিন্তু এই বিতর্কের কথা আমরা শুনিনি বা এই বিতর্ক নিয়ে মানে কোনো রকম প্রশ্নই আমাদের সামনে আসেনি। কিন্তু আজকে এই প্রশ্নটা কেন? তো আমাদের কোথাও যেন মনে হচ্ছে যে বাঙালিদের মধ্যে, বিশেষ করে বাঙালিদের মধ্যে, সারা দেশে বিশেষ করে বাঙালিদের মধ্যে, যেহেতু বাঙালিরা বহুদা বিভক্ত আর কি, কারণ বাঙালি হচ্ছে ভারতবর্ষের একমাত্র ভাষাভাষী বা জাতি যাদের দুটো দেশ। ভারতের যারা মুসলিম আছেন তাদের মধ্যে যারা বাঙালি, তাদেরকে সহজেই বিদেশি বলে আখ্যায়িত করা যেতে পারে, কারণ প্রথমেই বললাম যে বাঙালিদের দুটো দেশ, একটা ভারত আর একটা বাংলাদেশ। এরকম নানাবিধভাবে আমরা বিভাজিত হয়ে রয়েছি। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের দেশে, আমাদের রাজ্যে যারা গরিব বাঙালি রয়েছেন, অর্থাৎ শ্রমজীবী যে গরিব বাঙালি, তাদেরকে রাষ্ট্রহীন একটা শ্রমজীবী শ্রেণী তৈরি করবার চেষ্টা চলছে, এমনটাই কিন্তু অন্ততপক্ষে নিন্দুকের মনে হচ্ছে। তা আমাদের সবার আগে জানতে হবে যে ভোটাধিকার কি, ভোট আমরা কেন দেই বা কিভাবে দেই, কিসের অধিকারে আমরা ভোটাধিকার প্রয়োগ করি বা আমাদের ভোটাধিকার আছে। আমাদের মনে রাখা দরকার যে আমাদের যে সংবিধান রয়েছে, অর্থাৎ যে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা আমাদের দেশে বসবাস করি, আমাদের দেশের সরকার চলে, আমাদের দেশের আদালত চলে, বিধানসভা চলে, লোকসভা চলে, সেই সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদেই কিন্তু সুস্পষ্টভাবে আমাদের ভোটাধিকার সম্পর্কে যাবতীয় কথা উল্লেখ করে দেওয়ার রয়েছে। সেখানে কি বলছে? যে প্রতিটি রাজ্যের লোকসভা এবং বিধানসভার নির্বাচন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে হবে, অর্থাৎ যে কোনো ব্যক্তি যিনি ভারতের নাগরিক এবং যথাযথ আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইন দ্বারা বা তার অধীনে নির্ধারিত তারিখে যার বয়স 18-র কম নয় এবং এই সংবিধান বা যথাযথ আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইন অনুসারে এদেশে বসবাস না করা, মানসিক অসুস্থতা বা অপরাধ বা দুর্নীতিগ্রস্ত অথবা অবৈধ কার্যকলাপের সাথে যুক্ত নন, তিনি যে কোনো নির্বাচনে এদেশে ভোটার হওয়ার অধিকারী। এবারে 1988 সালে সংবিধানের 61তম যে সংশোধন, সেই সংশোধনের ফলেই কিন্তু ভোটাধিকারের বয়স 21 বছরের থেকে কমিয়ে 18 বছর, অর্থাৎ প্রাপ্তবয়স্ক যে কোনো মানুষ ভারতের ভোটাধিকার পেতে পারে। এটা আমাদেরকে সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদ এই অধিকার দিচ্ছে। এবার এই অধিকার কারার প্রশ্নটা আসছে কেন? বলা হচ্ছে যে এই যে বিশেষ নিবিড় সংশোধন করা হচ্ছে 2002 সালে আমাদের রাজ্যে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর, তার জন্য আমাদের কিছু কাগজপত্র জোগাড় করতে বলা। তো সে কি কাগজপত্র জোগাড় আমরা লেগে পড়লাম সেই কাগজপত্রগুলো জোগাড় করতে। সেই কাগজপত্রগুলো যখন আমরা জোগাড় করতে মানে ভাবছিলাম যে কিভাবে করা যেতে পারে, তখন আমাদের সামনে উদাহরণ হিসেবে উঠে এলো বিহারের প্রশ্ন।
তো বিহারে দেখা যাচ্ছে যে বিহারে 11টি নির্দিষ্ট নথি বিহারের জন্য বলা হয়েছিল। সেটা কি, যে সরকারি অথবা কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারি কর্মচারী হলেই সেই যে পরিচয়পত্র সেটাই আপনার ভোটাধিকার বা ভোটাধিকারের পক্ষে যথেষ্ট। দ্বিতীয় নম্বর ছিল যে 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো সরকারি নথি, যেমন ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি ইত্যাদি, যে আমরা যে সমস্ত জায়গায় টাকা পয়সা রাখি সেখানকার পাসবই অথবা সার্টিফিকেট ইত্যাদি, জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট, বৈধ পাসপোর্ট, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখের উল্লেখ থাকবে, সংশ্লিষ্ট এরিয়ার মানে এলাকার আর কি স্থায়ী বসবাসকারী শংসাপত্র, তফসিলি জাতি বা উপজাতি বা অন্যান্য মানে ওবিসি শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র। এবার যদি আপনি এনআরসি করে থাকেন আর কি, তাহলে এনআরসির তালিকায় নাম। আর বিহারের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ছিল বনাঞ্চলের অধিকারের শংসাপত্র। এবার তারপরেই চলে এলো পশ্চিমবঙ্গের প্রশ্ন, এবং আমরা দেখলাম যে বিহারে এই একটা ফর্ম সমস্ত বিহারবাসীকে দিয়ে ফিল আপ করানো হলো, এবং তারপরে যেটা আমাদের কাছে আশঙ্কার খবর এসে পৌঁছচ্ছে যে বিহারে নাকি ইতিমধ্যেই 62 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। নির্বাচন কমিশন অবশ্য বলছেন যে ওই 62 লক্ষ যে ভোটারের নাম বাদ গেছে সেই ভোটারের নামটা তারা পুনর্বিবেচনা করবেন এবং তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে আবেদন করবার জন্য। তারপরেই চলে এলো আমার পশ্চিমবঙ্গের যে এসআইআর বা আমাদের নিবিড় সংশোধনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু 12টা পরিচয়পত্রের কথা বলা হলো। সেগুলো কি কি? আমার রাজ্যের ক্ষেত্রে 1 নম্বর আধার কার্ড, যেটা বিহারের ক্ষেত্রে কিন্তু বলা ছিল না। আমি প্রশ্নে আসবো, আপনারা আধার কার্ড শুনেই হয়তো একটু বললেন যে না না আধার কার্ড হবে কি করে, আমি আসছি সেই প্রশ্নে। 2 নম্বর পাসপোর্ট, 3 নম্বর ড্রাইভিং লাইসেন্স, 4 নম্বর জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট, 5 নম্বর প্যান কার্ড, 6 নম্বর ব্যাংক বা ডাকঘরের পাসবুক, 7 নম্বর রেশন কার্ড, 8 নম্বর দশম বা দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট, 9 নম্বর হচ্ছে যেরকম বলেছিলাম যে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি যদি চাকরি করে থাকেন তার যে আপনার আইডেন্টিটি, সেই আইডেন্টিটি প্রুফ, ইলেকট্রিসিটি বিল, জল, গ্যাস, টেলিফোনের বিল, সরকার অনুমোদিত যে কোনো পরিচয়পত্র। কার জন্য কি লাগবে? এরপরে একটা প্রশ্ন চলেই আসে। যাদের জন্ম জুলাই 1987 সালের আগে তাদের কেবল নিজের এই যে কোনো একটা সার্টিফিকেটই যথেষ্ট। মানে আবার বলি আপনাদের যে যাদের জন্ম 1 জুলাই 1987 আগে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে 12টি কথা বললাম আমি, 12টি সার্টিফিকেট, তার মধ্যে যে কোনো একটি তার কাছে থাকলেই হবে। এবার যাদের জন্ম 1987 সালের থেকে 2002 মধ্যে, তাহলে তাদের কি দিতে হবে? তাদের এর সঙ্গে আরেকটি যুক্ত হবে, সেটা হচ্ছে তাদের বাবা মায়ের যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে, অর্থাৎ বাবা অথবা মায়ের কোনো একটা ডকুমেন্ট যেগুলো জুলাই 87 আগের। আর যদি এর মধ্যে কারোর নাম 2002 সালের ভোটার তালিকায় থাকে, যেটি ইতিমধ্যেই নির্বাচন কমিশন প্রকাশ করেছেন এবং যেটা নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছে, তাহলে সেই তালিকার ওই যে নির্দিষ্ট পাতাটি যেটা ভোটার লিস্টে রয়েছে, নির্বাচন কমিশন যেটাকে প্রকাশ করেছেন, সেই পাতাটি দেখালেই চলবে। অর্থাৎ সেই তালিকাটি আপনি যদি আপনার আশেপাশের কোনো আপনার কি বলে ওটাকে ওই যেখানে আপনার কম্পিউটারে কাজকর্ম হয় সেই বুথে গিয়ে আপনি যদি বলেন, এখন খুব সহজেই এইটাকে আপনি পেতে পারেন। এবার যাদের জন্ম 2002 সালের পরে তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের উভয়ের ডকুমেন্ট জমা দিতে হবে।
এখন এখানে একটা সবচেয়ে বড় প্রশ্ন আসছে যে দেখুন, আগে ভোটার তালিকায় আমাদের দেশে কত সাল থেকে ভোট হয়ে আসছে সেটা একটু আমাদের জানা দরকার আছে। এবং এইখানে সবচেয়ে বেশি যে প্রশ্নটা মানে আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে বা সমস্ত রাজনৈতিক দলকে তাড়া করে বেড়াচ্ছে, যে ভোটার তালিকায় নাম তোলার আগে নাগরিকত্বের প্রমাণ দেওয়াটা এখানে জরুরি বলে মনে করা হচ্ছে। আমরা যদি এটা একেবারে অভূতপূর্ব সেই আলোচনায় যাচ্ছি, কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে যে এই 2002 সালের আমাদের রাজ্যে যে এসআইআর হচ্ছে তার আগে কিন্তু একটা বিল পাস হয়েছে, কেন্দ্রীয় সরকার বিল পাস করেছেন, তার নাম হচ্ছে সিএএ, অর্থাৎ ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন 2019। সেখানে কি বলা হচ্ছে, এটি 11ই ডিসেম্বর 2019 সালে পাস হয়েছে এবং এই বিলে বলা হচ্ছে যে প্রতিবেশী দেশ উল্লেখ করে দেওয়া হয়েছে যে দেশগুলোর নাম আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের জন্য, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, শরণার্থী শব্দটা কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। এখানে অনুপ্রবেশকারী এবং শরণার্থী এই শব্দ দুটোর মধ্যে কিন্তু বিস্তর তফাৎ রয়েছে। এই শরণার্থীদের জাতীয় ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য এই সিএএ বিলটা নাকি আনা হয়েছে। এখানে দেখুন, উল্লেখযোগ্যভাবে মুসলিম নামটা নেই, যে মুসলিম ধর্মের শব্দটা কিন্তু এখানে নেই। আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান এই তিনটি দেশই কিন্তু ধর্মীয়ভাবে আমরা জানি যে এটা ইসলামিক কান্ট্রি। এখান থেকে যদি ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান উল্লেখ করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে মুসলিম শব্দটি কিন্তু ব্যবহার করা হয়নি। একটা ধর্মনিরপেক্ষ দেশে ধর্মের ভিত্তিতেই নাগরিকত্ব দেওয়া, এটা নিয়ে একটা বড় বিতর্ক, এবং সিএএ লাগু করা যাবে কিনা বা এনআরসি আদৌ করতে দেওয়া হবে কিনা সেটা এখনো বিস্তর আলোচনার বিষয়। এবার যদি আমরা একটা জায়গায় চলে যাই যে অতীতে কোনো দিন আমরা, অর্থাৎ 75 বছর আমাদের ভোটের যে বয়স, সেই ভোটের বয়স হয়ে গেল 75 বছর, স্বাধীনতার 79তম বর্ষ আমরা পালন করে এলাম, তাহলে ভোটের বয়স হয়ে গেল 75। তাহলে এই বিগত 75 বছরে 18টা নির্বাচন, আমরা শুধুমাত্র যদি লোকসভা ধরি তাহলে আমরা 18টা লোকসভা নির্বাচন পার করে এলাম। কিন্তু আমাদের ইতিহাস বলছে যে অতীতে কখনো কোনো দিন আগে নাগরিকত্বের নির্ধারণ, তারপরে ভোটার তালিকায় নাম তোলা বা এসআইআর, এটা কিন্তু করা হয়নি। তাহলে এবার নতুন করে এই এসআইআর, যে নতুন নিয়মে এসআইআর, সেটা কেন, এই প্রশ্নের কিন্তু উত্তর এখনো আমাদের কাছে অধরা। কিন্তু আমাদের কাছে অধরা নয়, অর্থাৎ এটা অত্যন্ত রাজনৈতিক একটি বিষয় এবং অত্যন্ত দুঃখজনক, বেদনাজনক একটি সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের, এটা বলতে কোনো দ্বিধা নেই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি জানি যে আজকাল আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করি বা অ্যাক্টিভ থেকে কাজ করি, তাদের বিরুদ্ধে অনেক রকমের মামলা, অনেক রকমের হচ্ছে, সে আমাদের কিছু তাতে যায় আসে না, আমরা এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। এবার যেটা নিয়ে প্রশ্ন ছিল যে আধার কার্ড, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রথম লিখেছে আধার কার্ড, কিন্তু আধার কার্ড নিয়েও কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে। আধার কার্ড নিয়ে নির্বাচন মানে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা দাবি তুলেছিল যে আধার কার্ডকে কেন বৈধ একটা ডকুমেন্ট হিসেবে নেওয়া হবে না ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা সুপ্রিম কোর্টের মামলা, সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ আপনার নির্বাচন কমিশনকে একটা আপনার এটাকে নির্দেশ বলা যাবে না, পরামর্শ দিয়েছেন যে আধার কার্ড যুক্ত করে নেওয়ার জন্য। কিন্তু আধার কার্ড যুক্ত হয়েছে কি, এই প্রশ্ন যদি সরাসরি আমরা করি তাহলে আমরা বলতে পারি যে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে সেখানে উত্তরটা সরাসরি না।
সরাসরি না। অর্থাৎ আধার কার্ডকে কখনোই নাগরিকত্ব নির্ধারণের জন্য প্রমাণপত্র হিসেবে মান্যতা দেওয়া হয়নি। তাহলে সেই যে মামলা, সেই মামলায় রায়টা কি হয়েছে? সেই মামলায় যে ডিভিশন বেঞ্চ আধার কার্ডকে প্রুফ অফ আইডেন্টিটি বা পরিচয়পত্র হিসেবে মান্যতার দেওয়ার রায় দিয়েছেন, যা আগেও ছিল। তবে বিহারে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে যে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, আধার কার্ড দিয়ে তার অস্তিত্ব প্রমাণ দিয়ে তারা কিন্তু আবার ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবে। কিন্তু এটা নির্দিষ্টভাবে বলা যাবে না যে আধার কার্ডকে মান্যতা দেওয়া হবেই। অর্থাৎ এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে। যেটা আপনাদের আগেই বলেছি যে নির্বাচন কমিশন কি গোটা দেশে যে বসবাসরত কোটি কোটি সাধারণ মানুষ বা যারা রয়েছেন তাদের নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেন বা নাগরিকত্ব নির্ধারণ করতে পারেন? এটা কি নির্বাচন কমিশনের কাজ? এর উত্তরে একটাই শব্দ উচ্চারণ করতে হয়, না। নির্বাচন কমিশন শুধুমাত্র নির্বাচন পরিচালনা করবার জন্য নির্বাচকদের তালিকা তৈরি করতে পারে, কিন্তু আইনত দেশের নাগরিকত্ব নির্ধারণের কোনো আইন বা দেশের নাগরিকত্ব নির্ধারণ করার কোনো ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। কিন্তু এই এসআইআরে বা এই যে 2002-এর আমাদের 2024-এর যে ভোটার তালিকার নিবিড় সংশোধন, সেই সংশোধনে কিন্তু নাগরিকত্ব এই প্রশ্নটা সবার আগে চলে আসছে। তাহলে যেটা বলা হচ্ছে যে আমরা এতদিন ধরে যে ভোট দিয়ে এলাম, যারা 2024 সালেও ভোট দিলেন, তাদেরকে নির্বাচন কমিশন কিভাবে ডিভোটার করছেন বা তাদের নামটা কিভাবে বাদ দিচ্ছেন? আমরা জানি, আমরা কথা স্বীকার করতে আমাদের বিন্দুমাত্র বাধা নেই যে আমাদের সারা দেশ জুড়ে জালিয়াতের সংখ্যা এত বেশি, সারা দেশ জুড়ে যে নকল আধার কার্ড, নকল ভোটার কার্ড ইত্যাদি তৈরি হচ্ছে, আমরা স্বীকার করছি তৈরি হচ্ছে। কিন্তু তার দায়টা তো আলটিমেটলি নির্বাচন কমিশনকে নিতে হবে। যে একটা ভুল ভুয়ো ভোটার কার্ড তৈরি হল, তার দায়টা কে নেবে? তার দায়টা তো নির্বাচন কমিশনকেই নিতে হবে। একটা ভুয়ো আধার কার্ড তৈরি হল, তার দায়টা কে নেবে? তার দায়টা তো প্রশাসনকেই নিতে হবে। তাহলে এই যে ভুয়ো ধরা বিষয়টা, নির্বাচন কমিশন যেটাকে অত্যন্ত সুন্দর করে আমাদেরকে বলছেন যে আমরা সঠিক ভোটারকেই খুঁজে বার করার চেষ্টা করি। সঠিক ভোটারটা কি? দেখুন, আমরা জানি এটা যে প্রত্যেকটি বুথ লেভেলেই যদি আমি আলোচনা করি, প্রত্যেকটি বুথে অজস্র নাম পাওয়া যাবে ভোটারের তালিকায় যারা মৃত, অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা দীর্ঘদিন আগে তাদের মৃত্যু হয়েছে, কিন্তু ভোটার তালিকায় তাদের নামটা রয়ে গেছে। এটা যারা রাজনীতি করেন, যারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত, যারা ভোট পরিচালনা করেন রাজনৈতিক দলের হয়ে, তারা অত্যন্ত যত্ন করে এই মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশনের যে বিএলও অর্থাৎ ব্লক লেভেল অফিসাররা রয়েছেন, যাদের কাছে গিয়ে মৃত্যুর পরে কোনো মানুষের মৃত্যুর পরে ওই আপনার ভোটার কার্ডটাকে সারেন্ডার করতে হয়, যার বিনিময়ে পরবর্তী সময় ডেথ সার্টিফিকেট পাওয়া যায় এখন বর্তমান নিয়ম অনুযায়ী, সেই বিএলওরা কি করে বাদ দিচ্ছেন না? তাহলে তারা তাদের দায়িত্ব পালন করছেন না যে মৃতদের নাম কি করে তালিকায় থেকে যাচ্ছে। 2, যারা দীর্ঘদিন ধরে সেই এলাকায় বসবাস করছেন না, এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা একসময় পশ্চিমবঙ্গে থাকতেন, এখন বিভিন্ন কাজে তারা দিল্লি, বোম্বে বা দেশের ভেতরে বা দেশের বাইরে চলে গেছেন, তারা ভোট দিতে আসেন না। যারা ভোট করান আর কি, যারা রাজনৈতিক দলগুলো, তাদের নামগুলো খুব সযত্নে রক্ষা করার চেষ্টা করেন, কারণ তারা
এই ভোটগুলোর মাধ্যমে তাদের যে এই ভোটের মাধ্যমে জেতা যায় না, এই ভোটের মাধ্যমে মার্জিন বাড়িয়ে নেওয়া যায়। খুব সুনির্দিষ্টভাবে শাসক দলেরাই সাধারণভাবে এই মৃত ভোটার বা আপনার যে সমস্ত ভোটাররা এলাকায় থাকেন না তাদের নামগুলোকে সযত্নে রক্ষা করেন। এদেরকে যদি ধরতে হয়, অর্থাৎ তাহলে আমার একটা বিষয় হচ্ছে যে সশরীরে উপস্থিত থাকতে হবে ভোটারকে। এটা একেবারে যখন আমি এই বিএলওরা এই সংশোধনের কাজে আসবেন তখন তারা এই নির্দেশটা দিতে পারেন যে তোমার যে বুথে ভোট নাম্বার রয়েছে, তোমার যে ভোটের নাম রয়েছে, তোমাকে সেই সময় সেই বুথে হাজিরা দিতে হবে। অর্থাৎ তুমি যে নামটা আমি ধরুন চন্দন সেনগুপ্ত, আমার একটা বুথ রয়েছে, আমি একটা বুথে ভোট দিতে যাই, সেই বুথে একটা নির্দিষ্ট দিনে যেদিন বিএলওরা উপস্থিত থাকবেন, একটা নির্দিষ্ট দিন বা একাধিক নির্দিষ্ট দিন আমাকে উপস্থিত থাকতে হবে। আমি হয়তো দিল্লিতে থাকি, আমি ভোট দিতে আসি, তাহলে আমাকে আমার পরিবার খবর দেবে যে অমুক তারিখে ওখানে ভোট হবে, এই তোমার সংশোধনের কাজ হবে, তোমাকে উপস্থিত থাকতে হবে, আমি উপস্থিত থাকব। এই নিয়মটা জারি করা যেতে পারে, কিন্তু তার জন্য ভোটার লিস্ট থেকে আমার নামটা বাদ দিয়ে দেওয়া এটা হতে পারে না। আমি যে কথা বলছিলাম আর কি, যে নির্বাচন কমিশন কিন্তু নিজের ফাঁদে নিজে জড়াচ্ছে ক্রমশ। কারণ হচ্ছে যে আধার কার্ডকে বৈধতা দেওয়া যাবে না। নির্বাচন কমিশন স্পষ্টত বলছে যে আধার কার্ডকে বৈধতা দেওয়া যাবে না বা ভোটার কার্ডকেও বৈধতা দেওয়া যাবে না। ভাবুন একবার, যে ভোটার কার্ড দিয়ে আপনি 2024-এ লোকসভা নির্বাচন করেছেন, যে ভোটার কার্ড দিয়ে 2024-এ নির্বাচনে জিতে নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রী গদিতে বসে আছেন, সেই ভোটার কার্ড আর বৈধ নয়। একটা যুক্তি তো থাকবে। তাহলে সবার আগে কি করতে হবে? সবার আগে কেন্দ্রীয় সরকারটাকে পদত্যাগ করে নিতে হবে। যে আমি যাদের দ্বারা নির্বাচিত হয়েছি তারা কেউ আপনার বৈধ ভোটার নন, বা তাদের বেশিরভাগটাই বৈধ ভোটার নয়, যে সংশয়টা আজকে প্রকাশ করা হচ্ছে। কারণটা দেখুন, যে আধার কার্ড বা ভোটার কার্ডকে বাতিল করলেও নির্বাচন কমিশন যে কার্ডগুলোকে বা যে সমস্ত পরিচয়পত্রগুলোকে বৈধতা দিচ্ছে তার মধ্যে রয়েছে ব্যাংকের পাসবই, এলআইসির নথি। আপনারা বন্ধুরা বলুন তো, ব্যাংকের যে পাসবই, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে কি জমা দিতে হচ্ছে? ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে জমা দিতে হচ্ছে কি? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। তাহলে আধার কার্ড আর ভোটার কার্ড এ দুটোকে আপনি মানতে রাজি নন, কিন্তু ব্যাংকের পাসবই, ডাকঘরের পাসবই মানে পোস্ট অফিসের বই, অথবা এলআইসির যে নথি, যেগুলো সবকটাই আমরা আধার দিয়ে তৈরি করেছি বা আধার দিয়ে সেগুলো আমাদের হাতে এসছে, মানে এটা খুব হাস্যকর লাগছে নাকি? মনে হচ্ছে নাকি যে একদল মানুষকে ডিভোটার করে দেওয়াটাই একটা লক্ষ্য নিয়ে নেমেছেন এই আমাদের নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকার? যে নির্বাচন কমিশন বলছেন যে আমরা এগুলোকে মানব। আরে তোমরা যেগুলোকে মানবে যেগুলো দিয়ে তৈরি করা হচ্ছে তুমি সেগুলোকে মানবে না? এটা অদ্ভুত একটা প্রশ্ন এসে যাচ্ছে। আবার যে ডেমিসাইল সার্টিফিকেটের কথা বলা হয়েছিল বিহারের ক্ষেত্রে, সেখানে দেখা যাচ্ছে যে কুকুরের নাম, আপনারা সকলেই শুনেছেন, কুকুরের নামে একটা ডেমিসাইল সার্টিফিকেট আপনার ইস্যু করা হয়েছে। তাহলে এই যে অসামঞ্জস্যপূর্ণ আচরণ নির্বাচন কমিশনের, সেখান থেকেই আমাদের মনে এই সমস্ত প্রশ্নগুলো উঠে আসছে। কারণ এই মুহূর্তে আমাদের রাজ্যে লক্ষ লক্ষ ভোটার, আমি মানুষ বলছি না, ভোটার, তারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গেছে। এবার ভোটার তালিকা সংশোধনের সময় তারা যদি বাড়িতে না থাকে, তাদের নামটা বাদ যাবে, তাদেরকে ডিভোটার করা হবে। দেখবেন মানে এই যে পরিযায়ী শ্রমিক, এদের ডিভোটার করা হলে সবচাইতে সমস্যা কি হবে? সবচাইতে বড় সমস্যা হবে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে, যে কারণে অনেক মানে
ছোট বড় ব্যবসায়ী তারা খুব চিন্তিত যে আমাদের যদি ডিভোটার করা হয় আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কী হবে, ব্যবসার কী হবে। পাশাপাশি এই পরিযায়ী শ্রমিকরাও এই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রচণ্ডভাবে চিন্তিত যে ধরুন তারা যে ন্যূনতম রোজগারটা করছে ভিন রাজ্যে বা ভিন দেশে বসে, সেই টাকাটা তার পরিবারের অন্য সংস্থানের একমাত্র উপায়। সেই টাকাটা কিন্তু তারা ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছেন তার পরিবারের কাছে, সেক্ষেত্রে তার ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে। আমাদের দেশের মানবিক সরকার মানবিক মুখ নিয়ে এগিয়ে আসছে না এই সমস্যাটার সমাধান করার, অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি করার। তারা বরং একটা শ্রেণী তৈরি করতে চাইছেন যে শ্রেণীটা কার্যত রাষ্ট্রহীন হয়ে যাবে, যে শ্রেণীটা কার্যত রাষ্ট্রহীন হয়ে যাবে। আমি তাদের কথাই বলতে চাই আমার এই মানে নিন্দুকের ড্যাডির এপিসোডে। যে কি অদ্ভুত নিয়ম বলুন তো। আপনি ৭৫ বছর ধরে আমার রাজ্যে ভোট হচ্ছে, আমাদের দেশে ভোট হচ্ছে, আমরা ১৮টা লোকসভা নির্বাচন পার করে এসেছি। কখনো এটা বলা হয়নি যে তুমি আগে নাগরিকত্ব প্রমাণ করো তারপরে তুমি ভোট দেবে। আমি নাগরিকত্ব নিশ্চয়ই প্রমাণ করব। তুমি নাগরিকত্ব প্রমাণ করবার জন্য যা যা চাইছো আমার কাছে আছে, কিন্তু তুমি নিজে আমাকে নাগরিকত্ব প্রমাণ করার জন্য যে সমস্ত কাগজপত্র দিয়েছো, অর্থাৎ আমি সরকারের কথা বলছি, তুমি নাগরিকত্ব প্রমাণ করবার জন্য যে সমস্ত কাগজপত্র আমাকে দিয়েছো, তুমি আজকে নিজেই অস্বীকার করছো যে সেগুলো নাগরিকত্ব প্রমাণের যথেষ্ট কাগজপত্র নয়। যদি জাল হয়, আমি বারংবার বলছি, যদি ভোটার কার্ডটা জাল হয় তাহলে তার দায়িত্ব কে নেবে? যদি একজন মৃত ভোটারের নাম ভোটার লিস্টে থাকে তাদের দায়িত্বটা কার? দায়িত্ব তো নির্বাচন কমিশনারেরই। তাদের অপদার্থতার কারণে একজন মৃত ব্যক্তির নাম বছরের পর বছর ভোটার লিস্টে থেকে যাচ্ছে, তার দায়িত্ব একজন পরিযায়ী শ্রমিক নিতে পারেন না, তার দায়িত্ব একজন গরিব ভোটার নিতে পারেন না। এই যে পরিযায়ী শ্রমিকদের কথা আমি বারংবার বলছি, যে যাদেরকে আজকে রাষ্ট্রহীন শ্রমজীবী একটা শ্রেণী তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাদের তাদের যে পরিস্থিতি, তাদের যে পরিস্থিতির মধ্যে তারা বসবাস করেন, সেইখানে দাঁড়িয়ে তাদের এলআইসির কাগজ আমার মনে হয় না থাকা খুব একটা স্বাভাবিক বা খুব সহজ। কজন পরিযায়ী শ্রমিক একটা এলআইসির পলিসি করে কন্টিনিউয়াস চালাতে পারছেন, এ নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। অথবা এই সমস্ত মানুষগুলোর বেশিরভাগ স্থায়ী ঠিকানা নেই, অর্থাৎ তারা ভাড়া থাকেন, বাসা বাড়িতে থাকেন। তারা বারংবার বাসা বদল করার ফলে তারা বিভিন্ন রকমের কাগজপত্র হারিয়ে ফেলেন, যে বাস্তব অভিজ্ঞতাটা আমারও রয়েছে। জন্মের সার্টিফিকেট বলছেন, অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত গরিব প্রান্তিক মানুষদের সন্তান জন্ম নেয় বাড়িতে বা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। তাদের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর মধ্যে তাদের ক্ষমতা হয় না যে ওই বার্থ সার্টিফিকেটটাকে সংগ্রহ করতে। আমি মেনে নিলাম যে রাষ্ট্রের আইন অনুযায়ী এগুলো করা উচিত, কিন্তু রাষ্ট্রেরও ভাবা উচিত যে দেশটায় ৮২% মানুষ দুবেলা খেতে পায় না সঠিকভাবে, সেই দেশটায় তুমি শুধুমাত্র নাগরিকত্ব আর হিন্দুত্ব কপচিয়ে হাজার হাজার মানুষকে ডিভোটার করে, অর্থাৎ রাষ্ট্রহীন করে রেখে দেবে, এটা বোধহয় মানা যায় না। এবার রাষ্ট্রহীন করে রাখার যে কথাটা বলছিলাম, তার সপক্ষে আমি জাস্ট একটুখানি উদাহরণ আপনাদের দিতে পারি। শুধুমাত্র দিল্লি শহরের যদি উদাহরণ দেই, বারংবার আজকের থেকে নয় 2024 সাল থেকে নয়, আমরা ভুলে যাচ্ছি 2017 সালের কথা। 2017 সালে নয়ডায় একটি বহুতল আবাসনে, সেখানে জোহরা বিবি নামের একজন গৃহকর্মী, বাড়িতে কাজ করেন এরকম মহিলা, তাকে চুরির অপবাদ দিয়ে আটকে রাখা হয়, মারধর করা হয়, এবং তার প্রতিবাদে তার স্বামী আব্দুল সত্তার এবং তার প্রতিবেশীরা যখন ওই আবাসনে এসে হানা দেয়, তখন তাদেরকে বাংলাদেশি এই আখ্যা দিয়ে সমাজ মাধ্যমে একটা ব্যাপক প্রচার শুরু হয়ে যায়, এবং সাংঘাতিক একটা ঘটনা
আমাদের দেশ জুড়ে প্রচারিত হতে থাকে যে বাংলাদেশিরা আক্রমণ করেছে ভারতীয়দের, এই ধরনের একটা প্রচার। এবং এই যে আপনার যার কথা বললাম জোহরা বিবি, তিনি কোথায় থাকতেন? যে জোহরা বিবি থাকতেন গ্রেটার নয়ডার আর নয়ডার মাঝামাঝি অঞ্চলে একটা ঝুপড়ি অঞ্চল, সেই জায়গায় প্রায় 600 জন বাঙালি বসবাস করেন, যারা গরিব বাঙালি, যারা এখান থেকে আমার এই রাজ্য থেকে ওইখানে গিয়ে গৃহ পরিচারিকা বা অন্যান্য ছোটোখাটো কাজ করেন। কিন্তু তারা প্রত্যেকের এই বাংলার বাসিন্দা, কিন্তু তাদের ধর্মে তারা মুসলিম। তারা প্রত্যেকে প্রমাণিত হয়েছে 2017 সালের ঘটনায় প্রমাণিত হয়েছে তারা প্রত্যেকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, কিন্তু তারা ধর্মে মুসলিম। তাদেরকে কিন্তু প্রথমেই চিহ্নিত করা হয়েছিল 2017 সালে যে বাংলাদেশি। আপনাদের মনে থাকতে পারে ঘটনাটি, বা ভুলেও যেতে পারেন, কারণ আমরা বাঙালিরা কোনো কথাই বেশি দিন মনে রাখি না। যেমন গত 9ই আগস্টের কথা আমরা মনে রাখিনি। এরপর 2022 সাল, সেই দিল্লি, জাহাঙ্গীরপুরীর বাঙালি টোলা, সেখানে হনুমান জয়ন্তীর দিন সাম্প্রদায়িক সংঘাত, এবং সেখানে বলা হচ্ছে যে মানে বাংলাদেশি মুসলিমরা নাকি এখানে গিয়ে আপনার মন্দিরে আক্রমণ করে। বজরং দলের স্থানীয় নেতারা এই দাবি করছে। অর্থাৎ বারংবার এই গরিব বাঙালি যারা ধর্মে মুসলিম তাদের উপর কিন্তু আঘাত। শুধুমাত্র যে 2024 সালই হচ্ছে তা নয়, আমি বলছি 17 সালের কথা বললাম, 22 সালের কথা বললাম। এবার দেখুন, শুধুমাত্র মুসলিমরা যে আক্রান্ত হচ্ছে তা কিন্তু নয়। তার প্রমাণ কোথায় পাচ্ছি? তুগলকাবাদ দিল্লিতে। সেখানে 2023 সালের ফেব্রুয়ারি মাসে তুগলকাবাদ ভিলেজের বাঙালি কলোনির সুষমা দত্ত, নামটা খেয়াল করুন, সুষমা দত্ত, তার নাম কিন্তু মোটেও আমি আগে যে কথা বললাম জোহরা বিবি নয়, তার নাম সুষমা দত্ত। তাকে ডেমোলিশনের অর্ডার দেয় কর্পোরেশন, অর্থাৎ তার বাড়ি ভেঙে দেওয়ার অর্ডার দেয়, কারণ তিনি ভারতীয় নন, এইরকম একটা অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। তখন সেই নোটিশ পেয়ে এই সুষমা দত্ত বলেছিলেন যে আমরা তো রোহিঙ্গা বা বাঙালি মুসলমান নই, সরকারের বাঙালিদের নিয়ে সমস্যা আছে, আমাদের নির্যাতন করা কেন হচ্ছে বারংবার? আমরা তো হিন্দু, অর্থাৎ হিন্দু এবং মুসলিমে বাঙালিকে ভাগ করে একটা রাষ্ট্রহীন শ্রমজীবী সমাজ তৈরি করার চেষ্টা করছে। এর আগে 1992 চলে গেছে, সেই সময় আপনার কি বলে অপারেশন পুশব্যাক, আপনাদের মনে নেই, না থাকার মানে খুব সম্ভাবনাই বেশি। এরপরে 2025 সাল, মানে যেটা চলছে, দিল্লি পুলিশের ডিটেনশন ক্যাম্প। সেখানে ডিটেনশন ক্যাম্পে এখন মোহাম্মদ আলমগীরের মতন পাথর ভাঙা শ্রমিকদের ঠাঁই হয়েছে, যাদের আদি বাড়ি, তারা মানে পশ্চিমবঙ্গের তো বাসিন্দা বটেই, তারা কয়েকশো বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করেন, মুর্শিদাবাদ জেলায়। তো এই যে মানুষগুলো, যাদেরকে ডিভোটার করে দেওয়ার চেষ্টা চলছে এই এসআইআরের মাধ্যমে, আমার মনে হচ্ছে যে কোথাও গিয়ে আমাদের সংবিধান তাকে লঙ্ঘন করার চেষ্টা করা হচ্ছে। সংবিধানকে দুমড়িয়ে মুচড়িয়ে এক শ্রেণীর বাঙালিকে একটা রাষ্ট্রহীন জাতিতে পরিণত করবার চেষ্টা করা হচ্ছে। কারণ সংবিধান আমাকে অধিকার দিয়েছে, ভারতীয় নাগরিকদের অধিকার দিয়েছে দেশের অভ্যন্তরে অবাধ যাতায়াতের, কিন্তু রাষ্ট্র দৃশ্যত সেই যে আমার অধিকার, সেই অধিকারে বারংবার আঘাত হানছে এবং বিভাজন এবং এই নাগরিকত্বের জটের মধ্যে এই যে পুঁজিহীন, মানে গরিব, শিক্ষাহীন এই যে মানুষগুলো, এই মানুষগুলোকে ফেলে তাদেরকে রাষ্ট্রহীন একটা শ্রমজীবী শ্রেণী তৈরি করার চেষ্টা চলছে। বন্ধু, এইটা যদি এসআইআরের উদ্দেশ্য হয়, এই 2025 সালের এসআইআরের উদ্দেশ্য হয়,
আমরা এসআইআর নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমরা স্বীকার করে নিই বা স্বীকার করে নিতে বাধ্য যে ভোটার তালিকায় প্রচুর ভুতুড়ে ভোটার রয়েছেন। কারণ একসময় ভোট পরিচালনা করার অভিজ্ঞতার থেকেই আমি বলছি যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যে দল ক্ষমতায় থাকে, সেই দলগুলো এই মৃত ভোটারদের বা যারা প্রবাসী ভোটার, যারা ভোট দিতে আসতে পারেন না, তাদের সংখ্যাটা নেহাত কম নয়। একটা বুথে 2%, 3% ভোটার থাকেন এই ধরনের। এই ভোটারদেরকে সযত্নে রক্ষা করার চেষ্টা করেন তাদের স্বার্থে। আমি বলছি যে এই ভোটে কিন্তু ভোট জেতা যায় না, কিন্তু এই ভোটে মার্জিন বাড়িয়ে নেওয়া যায়। এদের নাম অবশ্যই বাদ যাওয়া উচিত। বিএলওদের কাজ হচ্ছে এদের নামগুলোকে নির্দিষ্ট করা এবং তাদেরকে বাদ দেওয়া। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিএলওরা যদি তাদের দায়িত্ব পালন না করে, তারাও যদি রাজনৈতিক স্বার্থে পরিচালিত হয় এবং গরিব বাঙালি, আমি একদম সুস্পষ্টভাবে বাঙালিদের হয়েই কথা বলছি, এই গরিব বাঙালি যারা বিভিন্ন কাজে বাইরে থাকেন, যারা বিভিন্ন কারণে, যাদের কাছে এই যে নির্দিষ্ট যে ধরুন আপনার প্যান কার্ড, ধরুন এই কি বলে ওটাকে, পাসপোর্ট, এই সমস্ত নেই, বা জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট নেই, যারা পড়াশুনো করার সুযোগ পায়নি, যাদের কাছে ওই স্কুল সার্টিফিকেট নেই, যারা কখনোই সরকারি বা বেসরকারি চাকরি করেনি, যাদের কাছে ওই সরকারি চাকরির কোনো আইডেন্টিটি কার্ড নেই, যাদের বাড়িতে এখনো ইলেকট্রিক পৌঁছয়নি, যারা ভাড়া বাড়িতে থাকেন, যাদের নামে ইলেকট্রিক বিল নেই, যাদের টেলিফোন নেই, টেলিফোন মানে কিন্তু ওই আপনার মোবাইল টেলিফোন হলে হবে না, বিএসএনএল এর ল্যান্ডলাইন লাগবে, ল্যান্ডলাইনের যে বিল সেই বিল লাগবে, সেটা নেই, তারা আমাদের দেশের নাগরিক নন। এটা নির্বাচন কমিশন অন্তত পক্ষে দাগিয়ে দিতে পারেন না। এটা সংবিধান বহির্ভূত, সংবিধানকে মানে কি বলবো, দুমড়িয়ে মুচড়িয়ে এই কথাগুলো বলা হচ্ছে, সংবিধানকে মান্যতা না দিয়ে এই কথাগুলো বলা হচ্ছে। নির্বাচন কমিশনের কাজ নির্বাচক তালিকা তৈরি করা, সরকার নির্ধারিত যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র অনুযায়ী নির্বাচক তালিকা তৈরি করা, ভোটার কার্ড, নির্বাচক যে তালিকা, সেই তালিকা অনুযায়ী নির্বাচকদের হাতে কার্ড পৌঁছে দেওয়া, সেটাও 95 সালে টিয়ান সেশনের আমলের পর থেকে শুরু হয়েছে, এবং নির্বাচন যাতে সুষ্ঠু অবাধ হয় সেই দিকে নজর দেওয়া। আমরা দেখতে পাচ্ছি যে এই কোনো দিকেই নজর নেই নির্বাচন কমিশনের। সুষ্ঠু অবাধ নির্বাচন আমাদের দেশে অকল্পনীয়। একটা পরিপূর্ণ ভোটার লিস্ট, অর্থাৎ যে ভোটার লিস্টে কোনো জল নেই, অকল্পনীয়। অর্থাৎ যে কাজগুলো তাদের করার কথা সেই কাজগুলো তারা না করে তারা নাগরিকত্ব যাচাই করতে নেমেছেন। নাগরিকত্ব যাচাই করার কাজ কিন্তু নির্বাচন কমিশনারের নয়। যদি নির্বাচন কমিশন জাতীয়তা, এই নাগরিকত্ব যাচাই করার কাজে নামেন, তবে কিন্তু বাঙালি তাদের যতটা সম্ভব প্রতিরোধ করা, তাদের পক্ষে যতটা সম্ভব প্রতিরোধ করা, সাধারণ বাঙালির পক্ষে সেই প্রতিরোধ তারা করবেন। এবং সেই প্রতিরোধের মুখোমুখি কিন্তু যারা এসআইআর করতে আসবেন, অর্থাৎ ব্লক লেভেলে বিএলও, ব্লক লেভেল অফিসার, তাদেরকে কিন্তু সেই বিরোধিতার মুখোমুখি পড়তে হবে। আজকে নিন্দুকের ডায়েরি এখানেই বন্ধ করছি বন্ধুরা। আর যদি আমাদের এই নিন্দুকের ডায়েরি বা 7 অ্যাওয়েক নিউজের অন্যান্য পরিবেশনা আপনাদের ভালো লাগে, আপনাদেরকে বলি যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এই চ্যানেলটি গরিব মানুষের পক্ষে। কারণ এই চ্যানেল প্রথম বলছে, আমি অনেক শুনি, এই চ্যানেল প্রথম বলছে যে এসআইআর এর মাধ্যমে পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে রাষ্ট্রহীন একটা শ্রমজীবী শ্রেণী তৈরি করবার চেষ্টা চলছে, যাদের দায়িত্ব রাষ্ট্র নেবে না ভবিষ্যতে, অথচ তারা রাষ্ট্রের জন্য কাজ করবে, এরকম রাষ্ট্রহীন শ্রমজীবী সম্প্রদায় তৈরি করার চেষ্টা চলছে। সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে। এই কথাটা বলার বুকের পাটা 7 অ্যাওয়েক নিউজই রাখে। আপনাদের পক্ষে কথা বলার বুকের পাটা 7 অ্যাওয়েক নিউজই রাখে। 7 অ্যাওয়েক নিউজের পাশে থাকুন, দেখতে থাকুন 7 অ্যাওয়েক নিউজ। আর আজকের মতন শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। জয় হিন্দ।